Good morning and welcome everybody to today's class on modes of transmission of disease. Communicable diseases may be transmitted from the reservoir or source of infection to a susceptible host, susceptible individual in many different ways. আমরা জানি যে communicable disease person to person, animal to person, person to animal এরকম transmission হয়। তো এই ট্রান্সমিশন যে সোর্স থেকে হয় সেটাকে বলে সোর্স অফ ইনফেকশন বা রিজার্ভার অফ ইনফেকশন। এই সোর্স বা রিজার্ভার থেকে হোস্টে বা সাসেপ্টেবল ইন্ডিভিজুয়ালে ট্রান্সফার হওয়ার বিভিন্ন মোড আছে, বিভিন্ন ওয়ে আছে। এই মোড অফ ট্রান্সমিশন ডিপেন্ডস আপন ইনফেকশাস এজেন্টটার ক্যারেক্টারিস্টিক্স এর উপর ডিপেন্ড করে। পোর্টাল অফ এন্ট্রি কোন রুটে শরীরে ঢুকবে তার উপরে নির্ভর করে। and local ecological condition ওইখানের যে এনভায়রনমেন্টাল কন্ডিশন তার উপরে মোড অফ ট্রান্সমিশন ডিপেন্ড করবে। As a rule, an infectious disease is transmitted by only one route. As for example, typhoid fever by vehicle transmission and common cold by direct contact. সাধারণত একটা ডিজিজ একটা উপায়ে ট্রান্সমিটেড হয়, তবে এর ব্যতিক্রম আছে। অনেক ডিজিজ আছে যেটা একই ডিজিজ বিভিন্ন ভাবে ট্রান্সমিটেড হয়। ইউজুয়ালি একটা মোডে একটা ডিজিজ ট্রান্সমিশন হয়, যেমন উদাহরণ দেওয়া হয়েছে যে টাইফয়েড, এটা ভেহিক্যাল ট্রান্সমিশন মানে ফুড ওয়াটার এগুলো দিয়ে ট্রান্সমিটেড হয়। আর কমন কোল্ড ট্রান্সমিশন হয় ডাইরেক্ট কন্টাক্টের মাধ্যমে। বাট সাম ডিজিজেস মে বি ট্রান্সমিটেড বাই সেভারেল রুটস, যেমন এইডস, হেপাটাইটিস বি, ব্রুসেলোসিস কিউ ফিভার। আমরা জানি যে এগুলো ডিফারেন্ট মুডে, একাধিক মুডে ট্রান্সমিশন হয়। নাও ক্লাসিফিকেশন অফ মোডস অফ ট্রান্সমিশন অফ ডিজিজ, এটা একদম সবার ক্লিয়ার ধারণা থাকতে হবে। মোড অফ ট্রান্সমিশনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ডাইরেক্ট ট্রান্সমিশন। ডাইরেক্ট ট্রান্সমিশনের মধ্যে আর মাইক্রোফোন আনমিউট করা, মিউট করে নাও সবাই। যাদের মাইক্রোফোন কার মাইক্রোফোন থেকে নয়েজ হচ্ছে মিউট করে নাও। মোডস অফ ট্রান্সমিশনকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ডাইরেক্ট ট্রান্সমিশন, একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্রান্সমিশন। ডাইরেক্ট ট্রান্সমিশনের মধ্যে পাঁচটা আছে। একটা হচ্ছে ডাইরেক্ট কন্টাক্ট, দেন ড্রপলেট ইনফেকশন, কন্টাক্ট উইথ সয়েল, ইনোকুলেশন ইনটু স্কিন অর মিউকোজা, ট্রান্সপ্লাসেন্টাল অর ভার্টিক্যাল ট্রান্সমিশন। এখানে বানান ভুল আছে। এটা 5 নাম্বারটা ট্রান্সপ্লান্টেশন না, এটা ট্রান্সপ্লাসেন্টাল। এটা কিন্তু ভুল আছে এখানে, ট্রান্সপ্লাসেন্টাল অথবা ভার্টিক্যাল ট্রান্সমিশন হবে। তাহলে ডাইরেক্ট ট্রান্সমিশন, there are 5 modes of direct transmission: direct contact, droplet infection, contact with soil, inoculation into skin or mucosa, transplacental or vertical transmission. Then indirect transmission. Indirect transmission এর আবার 5টা মোড আছে। একটা হচ্ছে vehicle borne transmission, then vector borne transmission. Vector borne transmission আবার দুই রকম, মেকানিক্যাল ট্রান্সমিশন এবং বায়োলজিক্যাল ট্রান্সমিশন। এয়ারবর্ন ট্রান্সমিশন, এটা দুই রকম আছে, ড্রপলেট নিউক্লিয়াই এন্ড ডাস্ট বর্ন ট্রান্সমিশন। দেন ফোমাইড বর্ন ট্রান্সমিশন and transmission by unclean hands and finger. So these are the classification of modes of transmission of disease. At first, direct transmission and direct contact. Direct contact, direct and intimate transfer of infectious agent, direct and immediate transfer of infectious agent from the reservoir or source to a susceptible individual without an intermediate agency. যে কোন রকম ইন্টারমিডিয়েট এজেন্সি বা ইন্টারমিডিয়েট কোন সাবস্টেন্সের হেল্প ছাড়াই
সরাসরি ডিজিজড পারসন থেকে যদি সাসেপ্টেবল ইন্ডিভিজুয়ালে কোনো ডিজিজ ট্রান্সমিশন হয় ডাইরেক্টলি, সেটাই হচ্ছে ডাইরেক্ট কন্টাক্ট। কি কিভাবে হতে পারে ডাইরেক্ট ট্রান্সমিশন? ট্রান্সমিশন ফ্রম স্কিন টু স্কিন, একজনের স্কিন থেকে আরেকজনের স্কিনে অথবা নিজের স্কিনেরই এক জায়গা থেকে আরেক জায়গায়। মিউকোজা টু মিউকোজা অর মিউকোজা টু স্কিন অফ দ্য সেম অর অ্যানাদার পারসন। কি কিভাবে এই ট্রান্সমিশন হতে পারে? বাই টাচিং, কিসিং, সেক্সুয়াল ইন্টারকোর্স এন্ড কন্টিনিউড ক্লোজ কন্টাক্ট। কি কি ডিজিজ এই ডাইরেক্ট কন্টাক্টে ট্রান্সমিশন হয়? এসটিডিজ এন্ড এইডস, এসটিডি মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস এন্ড অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, লেপ্রোসি, তারপরে ল্যাপ্টোস্পাইরোসিস, স্কেবিস এন্ড সেভারাল স্কিন এন্ড আই ইনফেকশনস। এগুলো ডাইরেক্ট কন্টাক্টের মাধ্যমে ছড়ায়। দেন ড্রপলেট ইনফেকশন, দুইটা টার্ম কিন্তু আলাদা, একটা হচ্ছে ড্রপলেট ইনফেকশন আর একটা ড্রপলেট নিউক্লিয়াই। তো এখন আমি যেটা বলছি এটা হচ্ছে ড্রপলেট ইনফেকশন। This is direct projection of a spray of droplets of saliva and nasopharyngeal secretions during coughing, sneezing, or speaking and spitting, talking into surrounding atmosphere. আমরা যখন জোরে কথা বলি বা কাশি দেই, হাঁচি দেই, চিৎকার করি, গান গাই, কাউকে ডাকি জোরে, তখন কি হয়? আমাদের মুখের ভিতর থেকে স্যালাইভা এবং নাজোফেরিংস থেকে সিক্রেশন ছোট ছোট কণা বা ড্রপলেট আকারে সামনে বা চারপাশে ছড়িয়ে পড়ে। The expelled droplets may imprint directly upon the conjunctiva, ororespiratory mucosa or skin of a close contact. তাহলে আমার সামনে বা আমার সাথে যারা থাকবে তাদের কনজাংটিভার মধ্যে, তাদের ওরোফেরেঞ্জিয়াল মিউকোজার মধ্যে অথবা তাদের স্কিনে আমার এই ড্রপলেট গুলো ছিটে পড়তে পারে। Droplet spread is usually limited to a distance of 30 to 60 centimeter between source and the host. তাহলে সোর্স থেকে এটা মোটামুটি 60 সেন্টিমিটার দূরত্ব পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে এই ড্রপলেট। সুতরাং এটা এমসিকিউ তে প্রশ্ন থাকতে পারে যে ড্রপলেট গুলো কত দূর পর্যন্ত ছড়ায়। এটা হচ্ছে 60 সেন্টিমিটার পর্যন্ত ইউজুয়ালি ছড়ায়। Droplet spread is increased in conditions of close proximity, overcrowding and lack of ventilation. যদি কাছাকাছি কেউ অবস্থান করে, ওভারক্রাউডিং যদি হয় বা যদি রুমের ভেন্টিলেশনের প্রবলেম থাকে, তাহলে ড্রপলেট স্প্রেডের মাত্রা বেড়ে যাবে। Particles of 10 micromillimeter or greater in diameter can be filtered by nose, and particles of 5 micromillimeter or less can penetrate deeply and can reach the alveoli. অর্থাৎ 5 মাইক্রোমিলিমিটারের যদি কম সাইজের পার্টিকেল হয় সেটা একদম লাংসের এলভিউলাই পর্যন্ত চলে যায়। আর যদি 10 মাইক্রোমিলিমিটারের মতো হয় তাহলে হচ্ছে সেটা নোজ দ্বারা ফিল্টার্ড হয়। নোজের যে ফিল্টারিং মেকানিজম, হেয়ার, তারপরে মিউকোজাল কিছু স্ট্রাকচার আছে যেখানে আটকে যাবে ওই পার্টিকেলস গুলো। কি কি ডিজিজ ড্রপলেট ইনফেকশনে ট্রান্সমিটেড হয়? টিউবারকুলোসিস, তারপরে ডিপথেরিয়া, হুপিং কাফ, কমন কোল্ড, মেনিঙ্গোকক্কাল মেনিনজাইটিস, ইরাপটিভ ফিভারস, মেনি ইনফেকশনস অফ রেসপিরেটরি এন্ড নার্ভাস সিস্টেম। এখন যে কোভিড-19 বা করোনা ভাইরাসের ট্রান্সমিশনও ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে হয়। সুতরাং এটা যোগ করে নিবে, কোভিড-19 এই এক্সাম্পলের মধ্যে আসবে। সেকেন্ড মোড অফ ডাইরেক্ট ট্রান্সমিশন হচ্ছে কন্টাক্ট উইথ সয়েল, অর্থাৎ মাটির সংস্পর্শে আসলে সেখান থেকে জীবাণু ছড়ায়। The disease agent may be acquired by direct exposure of susceptible tissue to the disease agent in soil. Examples হচ্ছে hookworm larva, tetanus, mycosis.
এগুলোর জীবাণু মাটিতে থাকে এবং মাটি থেকে আমাদের শরীরে স্কিনে যদি কোনো ব্রিচ বা স্ক্র্যাচ থাকে সেখান দিয়ে এটা মাটি আমাদের শরীরে প্রবেশ করে। সয়েলে প্রচুর পরিমাণে যে টিটেনাসের জীবাণু, ফাঙ্গাল স্পোর, হ্যাঁ, এছাড়া কৃমির মধ্যে হুকওয়ার্মের লার্ভা সয়েলে থাকে। Then inoculation into skin or mucosa. Disease agent may be inoculated directly into the skin or mucosa. যেমন rabies virus by dog bite, hepatitis B virus by contaminated needles or syringe. ডগ বাইটে আমাদের যে জলাতঙ্ক হয় এটা হচ্ছে যে ডাইরেক্টলি স্কিনের মধ্যে ওই র্যাবিস ভাইরাসটা ইনোকুলেটেড হয়। আবার নিডল প্রিক যদি হয় বা সার্জিক্যাল কাট ইনজুরি হয়, একই সিরিঞ্জ যদি ব্যবহার করা হয় তাহলে এই সিরিঞ্জের মাধ্যমেও আমাদের স্কিনে বা টিস্যুতে ইনোকুলেশন হয় ওই ডিজিজ এজেন্ট বা ভাইরাস ব্যাকটেরিয়া। Then transplacental or vertical transmission. Disease agents can be transmitted from mother to embryo or fetus through placenta. Examples: TORS agent. TORS মানে হচ্ছে টক্সোপ্লাজমা গন্ডি, রুবেলা ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস এন্ড হারপিস ভাইরাস। তাহলে এই টর্স এজেন্ট যেগুলো আছে এগুলো এই ভার্টিক্যালি বা ট্রান্সপ্লাসেন্টাল রুটে ট্রান্সমিটেড হয়। ভেরিসেলা ভাইরাস, সিফিলিস, হেপাটাইটিস বি, কক্সাকি বি এন্ড এইডস এগুলো সব ট্রান্সপ্লাসেন্টাল রুটে ট্রান্সমিটেড হয়। তাহলে ডিজিজের এক্সাম্পল গুলো মনে রাখবে। Some of the non-living agents can also be transmitted vertically. এখানে এটা ডিজিজ না ঠিক, কিছু কেমিক্যাল সাবস্টেন্স ভার্টিক্যালি ট্রান্সমিটেড হতে পারে, যেমন থেলিডোমাইট, ডাইথাইল স্টিবেস্টেরল, which produce malformations of embryo by disturbing its development. তাহলে এমব্রায়োর ডেভেলপমেন্টে ডিস্টার্ব হয় এবং ফিটাল ম্যালফরমেশন হতে পারে এই সমস্ত কেমিক্যাল যদি মায়ের শরীর থেকে প্লাসেন্টাল রুটে ফিটাসে যায়। এখনই আমি পরের অংশটা কন্টিনিউ করব। তো এই অংশে আমরা যেটুকু পড়লাম এটা সবাই খেয়াল করো যে মোড অফ ট্রান্সমিশন ইউজুয়ালি একটা রুটে একটা ডিজিজের ট্রান্সমিশন হয়, কিন্তু দেখা গেছে কোন ডিজিজ একই ডিজিজ ডিফারেন্ট রুটে ট্রান্সমিশন হয়। মোড অফ ট্রান্সমিশনকে যদি আমরা ক্লাসিফাই করি তাহলে মোড অফ ট্রান্সমিশন হচ্ছে দুই রকমের। ডাইরেক্ট ট্রান্সমিশন, তার মধ্যে ডাইরেক্ট কন্টাক্ট, ড্রপলেট ইনফেকশন, কন্টাক্ট উইথ সয়েল, ইনোকুলেশন ইনটু স্কিন অর মিউকোজা, ট্রান্সপ্লাসেন্টাল অর ভার্টিক্যাল ট্রান্সমিশন। আর ইনডাইরেক্ট ট্রান্সমিশনের মধ্যে ভেহিকল বর্ন ট্রান্সমিশন, ভেক্টর বর্ন ট্রান্সমিশন, এটা আবার দুই রকম, মেকানিক্যাল এন্ড বায়োলজিক্যাল ট্রান্সমিশন, এয়ারবর্ন ট্রান্সমিশন, ড্রপলেট নিউক্লিয়াই এন্ড ডাস্ট বর্ন ট্রান্সমিশন, এছাড়া ফোমাইট বর্ন ট্রান্সমিশন এন্ড ট্রান্সমিশন বাই আনক্লিন হ্যান্ডস এন্ড ফিঙ্গারস। তো এই স্লাইডে আমরা ডাইরেক্ট কন্টাক্টের মাধ্যমে দেখেছি যে স্কেবিস, এইডস, লেপ্রোসি, হ্যাঁ, এই ল্যাপ্টোস্পাইরোসিস এই ডিজিজ গুলো ট্রান্সমিশন হয়। ড্রপলেট ইনফেকশন 30 থেকে 60 সেন্টিমিটার দূরত্ব পর্যন্ত যেতে পারে। 10 মাইক্রোমিলিমিটার যেগুলো সেগুলো নোজে ফিল্টার্ড হয়ে যায়, কিন্তু 5 মাইক্রোমিলিমিটার যেগুলো একদম এলভিউলাই পর্যন্ত পৌঁছে যেতে পারে। এবং ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে কোভিড-19, টিউবারকুলোসিস, ডিপথেরিয়া, হুপিং কাফ, কমন কোল্ড, তারপরে মেনিনগোকক্কাল মেনিনজাইটিস, ইরাপটিক ফিভার এবং রেসপিরেটরি ইনফেকশন গুলো ট্রান্সমিশন হয়। সয়েল থেকে টিটেনাস, ফাঙ্গাসের স্পোর এবং হুকওয়ার্ম লার্ভা এগুলো ট্রান্সমিশন হয়। ইনোকুলেশন ইনটু স্কিন অর মিউকোজাতে ডগ বাইটের মাধ্যমে র্যাবিস, তারপরে নিডল প্রিকের মাধ্যমে হেপাটাইটিস বি এগুলো ট্রান্সমিটেড হয়। আর ট্রান্সপ্লাসেন্টাল রুটে এখানে বলেছি টর্স এজেন্ট। টর্স এজেন্ট মানে এটা মনে রাখবে, এটা গাইনিতেও লাগবে, যে টক্সোপ্লাজমা গন্ডি, রুবেলা ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস এন্ড হারপিস ভাইরাস, এছাড়া ভেরিসেলা ভাইরাস, সিফিলিস, হেপাটাইটিস বি, কক্সাকি বি এন্ড এইডস এগুলো ট্রান্সপ্লাসেন্টাল রুটে ট্রান্সমিটেড হয়। এরপরে আমি আরেকটা স্লাইড বের করব, ওইটাতে আমরা দেখাবো যে ইনডাইরেক্ট ট্রান্সমিশন গুলো।
হ্যাঁ, এখন আমরা দেখবো যে ইনডাইরেক্ট ট্রান্সমিশনের মধ্যে ভেহিকল বর্ন ট্রান্সমিশন এবং ভেক্টর বর্ন ট্রান্সমিশন। তো এটা আগের ক্লাসেরই রিপোর্টেশন যে ডাইরেক্ট ট্রান্সমিশন কি কি আছে, ইনডাইরেক্ট ট্রান্সমিশন কি কি আছে। এখান থেকে তাহলে ইনডাইরেক্ট ট্রান্সমিশন শুরু হলো। This embraces a variety of mechanisms including the ট্রেডিশনাল 5F। বলা হয় যে 5টা F দ্বারা ডিজিজ ট্রান্সমিশন হয়। সেই 5F কি কি? একটা হচ্ছে ফ্লাইজ, হ্যাঁ, বা মাছি দ্বারা, ফিঙ্গার্স বা হাতের আঙ্গুল দ্বারা, ফুমাইটস, ফুড এবং ওয়াটার বাদে বিশ্বে যা কিছু আছে সবই ফুমাইট, তাহলে এই ফুমাইটের মাধ্যমে। এছাড়া ফুড এবং ফ্লুইডস বা ওয়াটারের মাধ্যমে ডিজিজ ছড়ায়। এই 5টা F মনে রাখবে তোমরা, যে ইনডাইরেক্ট ট্রান্সমিশনের 5টা উপায় 5টা F দ্বারা প্রকাশ করা হয়: ফ্লাইজ, ফিঙ্গার্স, ফুমাইটস, ফুডস এন্ড ফ্লুইডস। An essential requirement for indirect transmission is that the infectious agent must be capable of surviving outside the human host in the external environment. তাহলে যে ডিজিজ ইনডাইরেক্টলি ট্রান্সমিশন হবে কোনো একটা মাধ্যমে, কোনো একটা এজেন্সির দ্বারা বা কোনো একটা মিডিয়া দ্বারা, তাহলে ওই ডিজিজ এজেন্টের বৈশিষ্ট্য এরকম হতে হবে যেটা ওই মিডিয়া বা ওই সাবস্টেন্সের মধ্যে, অর্থাৎ হিউম্যান হোস্টের বাইরে সে কিছু সময় বেঁচে থাকতে পারবে। Infectious agent must retain its basic properties of pathogenesis and virulence till finds a new host. তাহলে ওই সাবস্টেন্সের মধ্যে, ওই ফ্লাইজে অথবা ওই ফুডে, ওই ওয়াটারে এটা কিছু সময় বেঁচে থাকতে হবে। কিছু সময় তার যে ডিজিজ প্রডিউসিং ক্যাপাসিটি, প্যাথোজেনেসিস বা ভিরুলেন্স, এগুলো বজায় রাখতে পারতে হবে, তাহলেই ওইটা দ্বারা ডাইরেক্ট ট্রান্সমিশন হবে। তো ইনডাইরেক্ট ট্রান্সমিশনের প্রথমেই আমরা দেখব ভেহিকল বর্ন ট্রান্সমিশন। Vehicle-borne transmission implies transmission of the infectious agent through the agency of water, food, ice, blood, serum, plasma, or other biological products such as tissues and organs. তাহলে এখানে ভেহিকল কিন্তু ওই রাস্তার যানবাহন না, এখানে ভেহিকল মানে ডিফারেন্ট এজেন্সি যেটা দিয়ে ডিজিজ ছড়ায়, যেমন ওয়াটার, ফুড, আইস, ব্লাড, সেরাম, plasma, and in any other biological products like tissues and organs. Of these, water and foods are the most frequent vehicles for transmission of disease because these are used by everyone. Disease transmitted by water and food. Water or food দিয়ে কি কি disease transmission হয়? Diarrhea, typhoid fever, cholera, poliomyelitis, hepatitis A, food poisoning, and intestinal parasites. Disease transmitted by blood. Blood দিয়ে hepatitis B, malaria, syphilis, brucellosis, trypanosomes বা Chagas disease, infectious mononucleosis and cytomegalovirus infection transmitted by. Diseases transmitted by organ transplantation. Cytomegalovirus in kidney transplantation. Epidemiological features of vehicle transmission. If dose of contamination is heavy, the outbreak may be explosive. Cholera and hepatitis A epidemic. যদি বেশি সংখ্যায় জীবাণু ঢোকে তাহলে আউটব্রেক এক্সপ্লোসিভ হয়। Cases are initially confined to those who are exposed to the contaminated vehicle. যে ওই কন্টামিনেটেড ফুড বা ওয়াটার ইনটেক করবে তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে এই ডিজিজটা প্রথমে। When secondary cases occur, the primary cases may be obscure. একজন থেকে আরেকজনে ছড়ায়, প্রথম যার হয় সে হচ্ছে প্রাইমারি কেস, পরবর্তীতে যার হয় তারা হচ্ছে সেকেন্ডারি কেস। তো যখন সেকেন্ডারি কেস হবে তখন প্রাইমারি কেস যারা ছিল তারা ভালো হয়ে যেতে পারে। The distance traveled by infectious agent may be great. হ্যাঁ, যেমন ফুড আউটব্রেক অফ ফুড পয়জনিং, হয়তো চিটাগাং এ দাওয়াত খেয়ে আসছে, তার ডিজিজটা এসে প্রকাশ পেল ময়মনসিংহ, তাহলে ডিজিজ এজেন্ট চিটাগাং থেকে ময়মনসিংহ চলে আসলো। It is not always possible to isolate the infectious agent in the
ইনক্রিমিনেটেড ভেহিকল, যেমন মানে এখানে বলা হয়েছে যে যে ভেহিকল দ্বারা ডিজিজটা ট্রান্সমিটেড হয় সেই ভেহিকলের মধ্যে ওই জীবাণুটা সবসময় ডিটেক্টেবল নাও হতে পারে। যেমন টাইফয়েড কন্টামিনেটেড ওয়াটার দ্বারা ছড়ায়, কিন্তু টাইফয়েড বেসিলাই এটা ওয়াটারে ডিটেক্ট করা যায় না, ডিটেক্ট করার কোনো টেস্ট বা মেকানিজম নাই। When vehicle is controlled or withdrawn, the epidemic subsides. An epidemic, যেমন epidemics of cholera, ওই কন্টামিনেটেড ওয়াটার খাওয়া যদি কেউ বন্ধ করে বা ওয়াটারটা পিউরিফাই করে তাহলে ওই কলেরা হওয়ার বন্ধ হয়ে যাবে, কলেরা। The common source of infection is often traceable. অনেক সময় কোন একটা কমন সোর্স থেকে ডিজিজটার আউটব্রেক হয়। এরপরে ভেক্টর বর্ন ট্রান্সমিশন। ভেক্টর কাকে বলে? ভেক্টর is defined as an arthropod or any living carrier that transports an infectious agent to a susceptible individual, as for example mosquitoes, flies, bugs, ticks, mites, snail, etc. অর্থাৎ কোনো কীটপতঙ্গ বা লিভিং থিংস যেটা একটা হোস্ট থেকে আরেকটা হোস্টে ডিজিজ এজেন্টকে ট্রান্সমিট করে। There are two types of vector borne transmission. দুই রকমের ট্রান্সমিশন আছে, একটা মেকানিক্যাল অর্থাৎ জাস্ট বাহক হিসেবে কাজ করবে, আর একটা বায়োলজিক্যাল ট্রান্সমিশন যেখানে ওই প্যাথোলজিক্যাল এজেন্টটা ভেক্টরের মধ্যে কিছুটা তার লাইফ সাইকেল পার করবে, এরকম যদি হয় তাহলে সেটা হচ্ছে বায়োলজিক্যাল ট্রান্সমিশন। প্রথমে দেখি মেকানিক্যাল ট্রান্সমিশন। দ্য ইনফেকশাস এজেন্ট ইজ mechanically transported by a crawling or flying arthropod through soiling of its feet or proboscis, or by passage of organisms through its gastrointestinal tract and passively excreted. There is no development and multiplication of the infectious agent on or within the vector. Example, transmission of cholera, typhoid, etc. by housefly. আমাদের ঘরে যে মাছি আছে, এই মাছি কি করে? পচা জিনিস অথবা স্টুল, ফিসেস এগুলোর মধ্যে বসে, বসার পরে এর পায়ে, পাখায়, তারপরে সামনে যে শুঙ্গের মতো থাকে ওটাকে বলে প্রোবস্কিস, এগুলোর মধ্যে ওই স্টুল বা ফিসেস লাগে। পরে এটা যখন উড়ে এসে আবার আমাদের ভাত তরকারির মধ্যে বসে, তখন কি হয়? ওই যে পাখায় যে স্টুল ফিসেস লেগেছিল সেটা আমাদের ভাত তরকারিতে মিশে যায়, এইভাবে জীবাণুটা ট্রান্সমিশন হয়। তো এখানে কোনো বায়োলজিক্যাল বিষয় নাই, জাস্ট পাখার মধ্যে অথবা তার পায়ের মধ্যে অথবা তার প্রোবস্কিসের মধ্যে জীবাণুটা লেগেছিল, সেটা সে ফিসেস থেকে বহন করে এনে আমাদের খাবারে ছড়িয়ে দিল। এই ধরনের ট্রান্সমিশনটাই হচ্ছে মেকানিক্যাল ট্রান্সমিশন। উদাহরণ মনে রাখবে যে হাউস ফ্লাই যে ডায়রিয়া, কলেরা বা টাইফয়েড ট্রান্সমিশন করে, এটা হচ্ছে ভেক্টর বর্ন ট্রান্সমিশনের মেকানিক্যাল ট্রান্সমিশনের একটা উদাহরণ। এরপরে বায়োলজিক্যাল ট্রান্সমিশন। এটা ভাইভায় জিজ্ঞেস করা হয়, রিটেনে আসে, এটা সবাই ক্লিয়ার কাট মনে রাখবে উদাহরণ সহ। The infectious agent undergoes multiplication or development or both in vector and requires an incubation period before the vector can transmit. অর্থাৎ এই ধরনের ট্রান্সমিশনে প্যাথোলজিক্যাল এজেন্টটা ভেক্টরের ভিতরে তার সংখ্যা বৃদ্ধি পায় অথবা তার সাইজ বৃদ্ধি পায়, ডেভেলপমেন্ট হয়, অথবা দুটোই হয়। তো এরকম যখন হয় তখন সেটা হচ্ছে বায়োলজিক্যাল ট্রান্সমিশন। বায়োলজিক্যাল ট্রান্সমিশন আবার তিন রকম, একটা হচ্ছে প্রোপাগেটিভ, আরেকটা সাইক্লো প্রোপাগেটিভ, আরেকটা হচ্ছে সাইক্লো ডেভেলপমেন্টাল। এগুলো উদাহরণ সহ পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। তো প্রথমে আমরা দেখি প্রোপাগেটিভ। The disease agent multiplies in the vector but no change in the form. এই প্রোপাগেটিভে শুধুমাত্র সংখ্যায় বাড়ে প্যাথোলজিক্যাল এজেন্টটা, তার কোনো ডেভেলপমেন্ট হয় না, অর্থাৎ কোনো ফর্মের কোনো চেঞ্জ হয় না, শারীরিক কোনো চেঞ্জ হয় না, শুধু সংখ্যায় বাড়ে। এক্সাম্পল হচ্ছে প্লেগ বেসিলাই ইন র্যাট ফ্লিস। মনে রাখবে প্রোপাগেটিভ প্লেগ, পিপি মনে রাখার সুবিধা, যে প্লেগ হচ্ছে প্রোপাগেটিভের এক্সাম্পল, প্লেগ বেসিলাই
rat flea-তে যে প্লেগ বেসিলাই থাকে, এই প্লেগ বেসিলাই প্রোপাগেটিভ মোড অফ ভেক্টর-বর্ন ট্রান্সমিশনে ট্রান্সমিট করে। অর্থাৎ র্যাট ফ্লির মধ্যে প্লেগ বেসিলাই শুধুমাত্র সংখ্যায় বাড়ে, এর ফর্মের কোনো চেঞ্জ হয় না বা ডেভেলপমেন্ট হয় না। দেন সাইক্লোপ্রোপাগেটিভ, the disease agent multiplies as well as changes in the form। অর্থাৎ এটা ডিজিজ এজেন্টটা ওই ভেক্টরের ভিতরে সংখ্যায়ও বাড়বে, তার শারীরিক ডেভেলপমেন্টও হবে, অর্থাৎ ফর্মের চেঞ্জ হবে, এক ফর্ম থেকে আরেক ফর্মে ট্রানজিশন হবে। এক্সাম্পল হচ্ছে ম্যালেরিয়াল প্যারাসাইট ইন মস্কিটো। মস্কিটোতে আমরা ম্যালেরিয়াল প্যারাসাইটের জীবন চক্র আগে পড়ে এসেছি ইন্টারমিডিয়েটে, যে ওখানে কি কি ফর্মে চেঞ্জ হয়, রিং ফর্ম থাকে, কিসব যে ফর্ম গুলো থাকে, তো এই ফর্ম গুলোর চেঞ্জ মস্কিটোর ভিতরেও হয়, আবার মানুষের ভিতরেও হয়। তো ম্যালেরিয়াল প্যারাসাইট মস্কিটোর ভিতরে যে সাইক্লিক্যাল চেঞ্জ হয়, তার সংখ্যাও বাড়ে এবং ফর্ম চেঞ্জ হয়। এই কারণে এই ধরনের ট্রান্সমিশনকে বলে সাইক্লোপ্রোপাগেটিভ, অর্থাৎ একই সাথে প্রোপাগেশন বা সংখ্যায়ও বাড়ছে, আবার তার ডেভেলপমেন্টও হচ্ছে। তাহলে উদাহরণ মনে রাখবে, ম্যালেরিয়া কমন যেটা, ওইটা সাইক্লোপ্রোপাগেটিভ। আরেকটা হচ্ছে সাইক্লো ডেভেলপমেন্টাল, এখানে ডিজিজ এজেন্ট ডাজ নট মাল্টিপ্লাই, সংখ্যায় বাড়বে না, আন্ডারগোজ অনলি ডেভেলপমেন্ট, শুধুমাত্র তার ফর্মে চেঞ্জ হবে। যেমন মাইক্রোফাইলেরিয়া ইন মস্কিটো, কিউলেক্স মস্কিটো একটা ডিজিজ করে, নাম হচ্ছে ফাইলেরিয়াসিস। তো এই ফাইলেরিয়াসিস এর যে জীবাণু, এটাকে বলে মাইক্রোফাইলেরিয়া। এই মাইক্রোফাইলেরিয়া মস্কিটোর কামড়ের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। তো এই মস্কিটোর ভিতরে এই মাইক্রোফাইলেরিয়াটা শুধুমাত্র ডেভেলপমেন্ট হয়, সংখ্যায় বাড়ে না। হ্যাঁ, এই জন্য এটা হচ্ছে সাইক্লো ডেভেলপমেন্টাল। তাহলে শুধু ডেভেলপমেন্ট হলে সাইক্লো ডেভেলপমেন্টাল, উদাহরণ হচ্ছে মাইক্রোফাইলেরিয়া। আর শুধু প্রোপাগেশন হলে সাইক্লো প্রোপাগেটিভ। না, শুধু প্রোপাগেশন বা সংখ্যায় বাড়লে প্রোপাগেটিভ, আর যদি দুটোই হয়, যে প্রোপাগেশনও হলো ডেভেলপমেন্টও হলো, তাহলে হচ্ছে সাইক্লো প্রোপাগেটিভ। উদাহরণ মনে রাখবে, প্রোপাগেটিভ প্লেগ, সাইক্লো প্রোপাগেটিভ ম্যালেরিয়াল প্যারাসাইট, আর সাইক্লো ডেভেলপমেন্ট হচ্ছে মাইক্রোফাইলেরিয়া। ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য অ্যাবিলিটি অফ ভেক্টরস টু ট্রান্সমিট ডিজিজ। একটা ভেক্টরের অ্যাবিলিটি কে কি কি ফ্যাক্টর এফেক্ট করে ডিজিজ ট্রান্সমিশনের বেলায়? হোস্ট ফিডিং প্রেফারেন্স, যে ওই ভেক্টরটা কোন ধরনের হোস্টকে কামড় দেয়। ইনফেক্টিভিটি অফ এজেন্ট এন্ড অ্যাবিলিটি টু ট্রান্সমিট ডিজিজ। সাসেপ্টিবিলিটি অফ দ্য হোস্ট এন্ড অ্যাবিলিটি টু বিকাম ইনফেক্টেড। সার্ভাইভাল রেট অফ ভেক্টরস ইন দ্য এনভায়রনমেন্ট, ওই ভেক্টর এনভায়রনমেন্টে কতটা বেঁচে থাকতে পারে। ডোমেস্টিসিটি অর ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন উইথ ম্যান, মানুষের কত কাছাকাছি থাকে ওই ভেক্টরটা, ঘর বাড়িতে থাকলে বেশি ডিজিজ ট্রান্সমিশন করবে, আর দূরে দূরে যারা জঙ্গলে থাকে তারা বেশি ডিজিজ ট্রান্সমিট করবে না। সুইটেবল এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, তাহলে এইগুলোর উপরে ডিপেন্ড করবে একটা ভেক্টরের অ্যাবিলিটি, যে সে ডিজিজ ট্রান্সমিট করতে পারবে কি করবে না, পারবে না। এরপরে ক্লাসের শেষ অংশ আমি আরেকটা স্লাইড শোতে দেখাবো। তো এখানে আমরা তাহলে এই অংশে আমরা কি পড়লাম? এই অংশে আমরা ইনডাইরেক্ট ট্রান্সমিশনের ক্ষেত্রে মনে রাখতে বলেছি যে ট্রেডিশনাল একটা কথা আছে, যে 5F, ফ্লাইস, ফিঙ্গার্স, ফোমাইটস, ফুডস, ফ্লুইডস, এগুলোর দ্বারা ইনডাইরেক্টলি ডিজিজ ট্রান্সমিশন হয়। তারপরে ভেহিকল বর্ন ট্রান্সমিশনের মধ্যে আমরা দেখেছি যে ওয়াটার এবং ফুড দ্বারা ডায়রিয়া, টাইফয়েড ফিভার, কলেরা, পোলিওমাইলাইটিস, তারপরে হেপাটাইটিস এ, ফুড পয়জনিং, ইন্টেস্টিনাল প্যারাসাইট, এগুলো ট্রান্সমিটেড হয়। ব্লাড দিয়ে হেপাটাইটিস বি, ম্যালেরিয়া, সিফিলিস, ব্রুসেলোসিস, ট্রাইপোনোজোমস বা চাগাস ডিজিজ, ইনফেকশাস মনোনিউক্লিওসিস এবং সাইটোমেগালোভাইরাস ইনফেকশন ট্রান্সমিটেড হয়। অর্গান ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে, বিশেষ করে কিডনি ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে সাইটোমেগালোভাইরাস ট্রান্সমিটেড হয়। তারপরে ভেক্টর বর্ন ট্রান্সমিশন, আমরা ভেক্টর কাকে বলে, যে আর্থ্রোপোড বা লিভিং ক্যারিয়ার যেটা ডিজিজ এজেন্ট ট্রান্সমিট করে, এর মধ্যে কমন আমাদের আশেপাশে আছে মসকিটো, ফ্লাইস, বাগ, স্টিক্স, মাইটস, স্নেল, এগুলো। তো এই ভেক্টর বর্ন ট্রান্সমিশন আবার দুই রকম, মেকানিক্যাল ট্রান্সমিশন এন্ড বায়োলজিক্যাল ট্রান্সমিশন। যদি জাস্ট কোনো বায়োলজিক্যাল চেঞ্জ না হয়, জাস্ট
পাখায় লেগে বা প্রোবস্কিসের বা ভমিটাসের মাধ্যমে যখন ডিজিজ ট্রান্সমিট করে ভেক্টর, সেটা হচ্ছে মেকানিক্যাল ট্রান্সমিশন। যেমন টাইফয়েড, কলেরা এগুলো হাউস ফ্লাই যেভাবে ট্রান্সমিট করে। বায়োলজিক্যাল ট্রান্সমিশন 3 রকমের: প্রোপাগেটিভ, সাইক্লোপ্রোপাগেটিভ এবং সাইক্লোডেভেলপমেন্টাল। প্রোপাগেটিভ হচ্ছে প্লেগ বেসিলাই ইন rat flea, cyclopropagative malarial parasite in mosquito, and cyclodevelopmental microfilaria in culex mosquito. এরপরে আমি পরের অংশ বলছি। তো এর পরের অংশে আমরা মূলত পড়ব এয়ারবর্ন ট্রান্সমিশন, ফোমাইটবর্ন ট্রান্সমিশন, আনক্লিন হ্যান্ডস এন্ড ফিঙ্গার। এটা আগের ক্লাসের রিপিটেশন। এটা ইম্পর্টেন্ট যে এয়ারবর্ন ট্রান্সমিশন। এয়ারবর্ন ট্রান্সমিশন 2 রকম: ড্রপলেট নিউক্লিয়াই আর একটা হচ্ছে ডাস্ট। এর আগে ডাইরেক্ট ট্রান্সমিশনে আমি বলেছিলাম ড্রপলেট ইনফেকশন। এই ড্রপলেট ইনফেকশন আর ড্রপলেট নিউক্লিয়ার কি পার্থক্য, এটা ভালো করে খেয়াল করবে। তো প্রথমে ড্রপলেট নিউক্লিয়াই। ড্রপলেট নিউক্লিয়াই আর particles implicated in the spread of airborne infection. They are tiny particles 1 to 10 microns that represent the direct residue of droplets. আমরা ডাইরেক্ট ট্রান্সমিশনে ড্রপলেট ইনফেকশন বলেছিলাম। ড্রপলেট ইনফেকশন হচ্ছে আমরা কথা বলার সময় বা চিৎকার করার সময়, গান গাওয়ার সময়, কাউকে জোরে ডাকার সময় আমাদের স্যালাইভা বা রেসপিরেটরি সিক্রেশন যখন ডাইরেক্টলি আরেকজনের উপরে গিয়ে পড়ে, এটা হচ্ছে ড্রপলেট ইনফেকশন। এটা হচ্ছে ডাইরেক্ট ট্রান্সমিশন। আর ড্রপলেট নিউক্লিয়াই হচ্ছে আমাদের এই ড্রপলেট ইনফেকশন বা ডাইরেক্ট যে ড্রপলেটটা নির্গত হয়, সেটা যদি সরাসরি কারো শরীরে না গিয়ে বাতাসে ড্রাই হয়ে পার্টিকেল তৈরি করে, পরে বাতাসের মাধ্যমে ভেসে ভেসে অনেক দূরে গিয়ে কারো নাক মুখ দিয়ে প্রবেশ করলো, সেটা হচ্ছে ড্রপলেট নিউক্লিয়াই। তাহলে ড্রপলেট নিউক্লিয়াইটা আরেকজনের শরীরে ঢুকতে এয়ারের হেল্প নিতে হচ্ছে, এয়ার একটা ভেহিকেল হিসেবে কাজ করছে। তাহলে এই ক্ষেত্রে এয়ারটা হচ্ছে একটা ইনডাইরেক্ট মিডিয়া বা এজেন্ট হিসেবে কাজ করলো। এই জন্য ড্রপলেট নিউক্লিয়াইটা ইনডাইরেক্ট ট্রান্সমিশন, আর ড্রপলেট ইনফেকশন হচ্ছে ডাইরেক্ট ট্রান্সমিশন। ড্রপলেট নিউক্লিয়াই কিভাবে তৈরি হয়, কখন ফর্ম হয়? By evaporation of droplets cupped or sneezed into the air. আমরা যে কাশি হাঁচির সময় যে ড্রপলেট গুলো নির্গত করি, সেটা যদি জলীয় অংশটা শুষ্ক হয়ে ড্রাই হয়ে বাতাসের ডাস্টের সঙ্গে ভেসে ভেসে দূরে চলে যায়, সেটাই হচ্ছে ড্রপলেট নিউক্লিয়াই। জেনারেটেড পারপাসিভলি বাই ভ্যারাইটি অফ অটোমাইজিং ডিভাইসেস। অ্যারোসল অথবা বিভিন্ন স্প্রে তৈরি করার ক্ষেত্রে অটোমেটিক তৈরি করা হয়, ইচ্ছা করে তৈরি করা হয় এই ড্রপলেট নিউক্লিয়াই। Accidentally in the microbiological laboratories, in the laboratories and rendering plants or autopsy room. এখানে হচ্ছে যে অনেক সময় ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল চারদিকে ছড়িয়ে পড়ে এবং সেটা বাতাসে ভেসে যায়। ড্রপলেট নিউক্লিয়াই মে রিমেইন এয়ারবর্ন ফর এ লং পিরিয়ড অফ টাইম। এই ড্রপলেট বাতাসে অনেক দিন পর্যন্ত ভেসে থাকতে পারে। They floats in the air and may be disseminated by air currents from the point of origin. যেখানে এটা তৈরি হলো সেখান থেকে বাতাস যেদিকে যায় সেদিকে ছড়িয়ে পড়তে পারে। Particles 1 to 5 microns can easily drawn into the alveoli of the lungs and may retain there. তাহলে এই ড্রপলেট নিউক্লিয়াইরও যেটা 1 থেকে 5 মাইক্রন, সেটা একদম লাংসের এলভিউলাই পর্যন্ত চলে যেতে পারে। ডিজিজ স্প্রেড বাই ড্রপলেট নিউক্লিয়াই: tuberculosis, influenza, chickenpox, measles, Q fever and many respiratory infections. আমাদের যে কোভিড-19ও
এয়ারবর্ন বা ড্রপলেট নিউক্লিয়াই দিয়ে ট্রান্সমিটেড হয়। এটা ড্রপলেট ইনফেকশনও হয়, ড্রপলেট নিউক্লিয়াই দিয়েও হয়। এরপরে ডাস্ট, এয়ারবর্নের দুইটা বলেছি, একটা ড্রপলেট নিউক্লিয়াই আর একটা হচ্ছে ডাস্ট বর্ন ট্রান্সমিশন। ডাস্টেরটা আমরা দেখি, some of the larger droplets which are expelled during talking, coughing, sneezing settle down by their sheer weight and on the floors, carpets, furniture, clothes, beddings, linen and other objects in the immediate environment and become part of the dust. হ্যাঁ, আমরা যদি কোনো টেবিল অথবা কোনো সারফেস দু একদিন ব্যবহার না করি, খেয়াল করে দেখবে যে ওর ওর উপরে ধুলার আস্তরণ পড়ে যায়। এই ধুলার আস্তরণ কি আসলে? এটা হচ্ছে ডাস্ট, তার যে সামান্য ওয়েট আছে এটা সেটেল ডাউন করে ওই সারফেসে, ফলে ধুলার আস্তরণ তৈরি হয়। তো এই ধুলার আস্তরণের মধ্যে অনেক প্যাথোজেন বা জীবাণু থাকে। A variety of infectious agent and skin squama are found in the dust of the hospital wards and living rooms. Commonly found organisms are streptococci and other pathogenic bacteria, viruses and fungal spores. তাহলে ওই যে যে ডাস্ট আমাদের সারফেসে সেটেল ডাউন হয় বা বাতাসে ভেসে বেড়ায়, তার মধ্যে স্ট্রেপ্টোকক্কাই পাওয়া যায়, বিভিন্ন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, ভাইরাস বা ফাঙ্গাসের যে স্পোর ফর্ম এটা পাওয়া যায়। Some of them, as for example tubercle bacilli, may survive in the dust for a considerable periods under optimum temperature and moisture. বাতাসে টেম্পারেচার কত, ময়েশ্চার কেমন, তার উপরে নির্ভর করে এটা কতদিন বাঁচতে পারে। তো টিউবারকুলোসিসের জীবাণু এরকম বাতাসে ভেসে 4 দিন বা তারও বেশি বাঁচতে পারে। During the act of sweeping, dusting or bed making, the dust is released into the air and become once again airborne. যে ধুলাবালিটা কোনো সারফেসে বা বিছানায় পড়ে, সেটা আবার যখন ঝাড়ু দেওয়া হয় তখন এটা আবার বাতাসে ছড়িয়ে আবার নতুন করে এয়ারবর্ন হয়, আবার সেটেল ডাউন হয়। Dust particles may also be blown from the soil by wind, and this may include fungal spores. Airborne dust may also settle on the uncovered food and milk. তাহলে আমাদের টেবিলের সারফেসে বা বিছানায় যেরকম ধুলাবালি পড়ে, আমরা যদি খাবার খোলা রাখি, খাবার ঢেকে না রাখি, তাহলে সেই খাবারে, সেই পানিতে, সেই মিল্কেও এরকম বাতাসের যে এয়ারবর্ন পার্টিকেলস বা এয়ারবর্ন প্যাথোজেন এগুলো সেই খাবারে বা মিল্কে পড়ে। কি কি ডিজিজ এরকম ট্রান্সমিটেড হয় এয়ারবর্ন ডাস্ট দ্বারা? কক্সিডিওইডোমাইকোসিস এক ধরনের ফাঙ্গাল ডিজিজ, তারপর স্ট্রেপ্টোকক্কাল এন্ড স্টাফিলোকক্কাল ইনফেকশন, নিউমোনিয়া, টিউবারকুলোসিস, কিউ ফিভার এন্ড সিটাকোসিস, এগুলো এরকম এয়ারবর্ন ডাস্ট দ্বারা ট্রান্সমিটেড হয়। ফোমাইট বর্ন ট্রান্সমিশন, পরীক্ষায় জিজ্ঞেস করা হয় ফোমাইট কি, এবং এটা না পারলে এক্সামিনাররা খুবই মাইন্ড করে। Fomites are inanimate articles or substance other than water or food contaminated by the infectious discharges from a patient and capable of harboring and transferring the infectious agent to a healthy person. অর্থাৎ পানি এবং খাবার ছাড়া যত ইনএনিমেট সাবস্টেন্স আছে সেটাই হচ্ছে ফোমাইট, যেটা রোগীর কোনো ডিসচার্জ দ্বারা কন্টামিনেটেড হবে এবং সেটার মাধ্যমে রোগ একজন হেলদি পারসনে ছড়াইতে পারে। ফোমাইটস এটা প্লুরাল নাম্বার, ফোমাইটস এর সিঙ্গুলার হচ্ছে ফোমস। ফোমাইটস এর মধ্যে কি কি আছে? সলিড ক্লথস, টাওয়েলস, লিনেন, হ্যান্ডকারচিফস বা রুমাল, কাপস, স্পুনস, পেন্সিলস, বুকস, টয়েস, ড্রিঙ্কিং গ্লাসেস, ডোর হ্যান্ডেলস, ট্যাপস, ল্যাবরেটরি চেইনস, syringes, instruments, and surgical dressings. So all these are fomites. Diseases transmitted by fomites. কি কি disease transmit হয়? Diphtheria, typhoid fever, bacillary dysentery, hepatitis A, eye and skin infections. Then unclean hands and finger. Hands are most common medium by which pathogenic agents are transferred to food from skin, nose,
bowels, etc., as well as from other foods. The transmission takes place both directly and indirectly. কেন বললো এটা? হাত দ্বারা ডাইরেক্টলি, যে আমার হাতের জীবাণুটা আমার মুখে হাত দিলাম, মুখে চলে গেল, এটা হচ্ছে ডাইরেক্টলি। আবার ইনডাইরেক্টলি কিরকম? আমার হাতের জীবাণু আমার গ্লাসের পানিতে লাগলো, সেই পানি আমি খেলাম, আমার জীবাণু ঢুকলো, এটা হচ্ছে ইনডাইরেক্ট। তাহলে হাত দ্বারা ট্রান্সমিশন ডাইরেক্টলিও হতে পারে, ইনডাইরেক্টলিও। ডিজিজ ট্রান্সমিটেড বাই আনক্লিন হ্যান্ডস এন্ড ফিঙ্গার্স, স্ট্যাফাইলোকক্কাল এন্ড স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, টাইফয়েড ফিভার, ডিসেন্ট্রি, হেপাটাইটিস এ, ইন্টেস্টিনাল প্যারাসাইটস। এবং এখন যে কোভিড-19 প্যান্ডেমিক চলছে, এই করোনা ভাইরাস ডিজিও আনক্লিন হ্যান্ডস এবং ফিঙ্গার্স দিয়ে ট্রান্সমিটেড হতে পারে। আনক্লিন হ্যান্ডস এন্ড ফিঙ্গার্স যদি আমি নাকে মুখে হাত দিই, কনজাংটিভাতে হাত দিই, তাহলে এই করোনা ভাইরাস শরীরে ঢুকতে পারে। সুতরাং আমরা করোনা ভাইরাসের তিনটা মোড এই মোডের মধ্যে পেলাম। একটা হচ্ছে ড্রপলেট নিউক্লিয়াই, একটা হচ্ছে ড্রপলেট ইনফেকশনস, সবচেয়ে বেশি হয় ড্রপলেট ইনফেকশনস এর মাধ্যমে, তারপরে ড্রপলেট নিউক্লিয়াই, তারপরে হচ্ছে আনক্লিন হ্যান্ডস এন্ড ফিঙ্গার্স। আনক্লিন হ্যান্ডস এন্ড ফিঙ্গার্স ইমপ্লাই ল্যাক অফ পার্সোনাল হাইজিন। কারো যদি পার্সোনাল হাইজিনের সমস্যা থাকে, তাহলে এই হাত দ্বারা বেশি জীবাণু ছড়াবে। ল্যাক অফ পার্সোনাল হাইজিন coupled with poor sanitation favored person to person transmission of infection. An example is 1984 dysentery epidemic in India. 1984 সনে আমাদের এই ইন্ডিয়া এবং বাংলাদেশে ডিসেন্ট্রি এপিডেমিক হয়েছিল। শত শত মানুষের ডিসেন্ট্রি হইতো, ব্লাডি ডিসেন্ট্রি। হ্যাঁ, তো ওই ডিসেন্ট্রি হওয়ার মূল কারণ ছিল লেট্রিন ইউজ করার পরে বা খাওয়ার আগে হাত ঠিক মতো না ধোয়া। তো থ্যাংক ইউ। তো লাস্ট অংশে আমরা কি দেখলাম এটা বলে আমি শেষ করব। লাস্ট অংশে আমরা দেখেছি যে এয়ারবর্ন ট্রান্সমিশন দুই রকম, একটা ড্রপলেট নিউক্লিয়াই আর একটা ডাস্ট। আমাদের ড্রপলেটটা যখন বাতাসে ভেসে দূরে চলে যায়, তারপরে মানুষকে ইনফেক্টেড করে, সেটা হচ্ছে ড্রপলেট নিউক্লিয়াই। ড্রপলেট নিউক্লিয়াইয়ের মাধ্যমে টিউবারকুলোসিস, কোভিড-19, ইনফ্লুয়েঞ্জা, চিকেন পক্স, মিজলস, কিউ ফিভার এগুলো ছড়ায়। আর ডাস্টের মাধ্যমে স্ট্রেপ্টোকক্কাই ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাল স্পোর এগুলো ছড়ায়, নিউমোনিয়া বা টিউবারকুলোসিস, কিউ ফিভার এগুলো। আর ফোমাইট দিয়ে ট্রান্সমিশন হয়। ফোমাইট মানে কি এটা মনে রাখবে যে inanimate articles or substance other than food and water. তাহলে ডিপথেরিয়া, টাইফয়েড ফিভার, বেসিলারি ডিসেন্ট্রি, হেপাটাইটিস এ, আই এন্ড স্কিন ইনফেকশন এগুলো সব ফোমাইট দিয়ে ট্রান্সমিশন হয়। আনক্লিন হ্যান্ডস এন্ড ফিঙ্গার্স দিয়ে কোভিড-19, স্ট্যাফিলোকক্কাল এন্ড স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, টাইফয়েড ফিভার, ডিসেন্ট্রি, হেপাটাইটিস এ, ইন্টেস্টিনাল প্যারাসাইট এগুলো ট্রান্সমিটেড হয়। তো থ্যাংক ইউ। আজকের ক্লাস এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার কোভিড-19 কি ভেক্টর নিউক্লিয়াই আর ভেক্টর ইনফেকশন দুইটাই? ভেক্টর ইনফেকশন তো কখনো আমি উচ্চারণ করি নাই। হ্যাঁ, ইনজেকশন স্যার। কোভিড-19 ট্রান্সমিটেড হয় ডাইরেক্টলির মধ্যে আছে ডাইরেক্ট কন্টাক্ট, আর দ্বিতীয় হচ্ছে ড্রপলেট ইনফেকশন। এই দুইটা হচ্ছে ডাইরেক্ট মোড অফ কোভিড ট্রান্সমিশন, ডাইরেক্ট কন্টাক্ট, আর একটা হচ্ছে ড্রপলেট ইনফেকশন। আর ইনডাইরেক্টলি ট্রান্সমিশন হয় দুই ভাবে, একটা হচ্ছে ড্রপলেট নিউক্লিয়াই, আরেকটা হচ্ছে আনক্লিন হ্যান্ডস এন্ড ফিঙ্গার্স। ভেক্টর দিয়ে কোভিড-19 ট্রান্সমিশন হয় না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটু ফোমাইটসটা কি যদি একটু আবার বুঝিয়ে বলতেন। কোনটা? ফোমাইটস। আচ্ছা, ফোমাইট হচ্ছে যে কোনো ইনএনিমেট সাবস্টেন্স আদার দেন ফুড এন্ড ওয়াটার। তাহলে ফুড এন্ড ওয়াটার ছাড়া যত জড় বস্তু আছে সবই ফোমাইট।
এখন এটা দিয়ে ডিজিজ কিভাবে ট্রান্সমিট হয়, যেমন দরজার হ্যান্ডেল, এটাতে সবাই টাচ করছে, তাই না? তাহলে কারো হাতে যদি জীবাণু থাকে ওখানে লাগছে, সেটা আবার যে যে টাচ করবে সবার মধ্যে ছড়িয়ে যাবে। তারপরে হচ্ছে ট্যাপ, যেটা টয়লেটের ট্যাপ, এটা সবাই টাচ করছে। তারপরে একটা ল্যাপটপ ধরো সবাই ইউজ করছে, তাহলে সবার হাতের মাধ্যমে জীবাণু ছড়াতে পারে। একটা বই অনেকেই যদি পড়ে একসাথে বা পর পর, তাহলে সেটা থেকে জীবাণু ছড়াইতে পারে। হ্যাঁ, আমরা যে অনলাইন ক্লাস নিই, একজন টিচার নিয়ে যায়, তারপরে আমি গিয়ে ওখানে বসি, তাহলে ওই টিচারের যদি কোনো জীবাণু থাকে, আমি যে ল্যাপটপ ধরছি, মাউস ধরছি বা ওই স্পিকারটা আমি ইউজ করছি, তাহলে আমার আবার এই জীবাণু আমার শরীরে আসতে পারে। তাহলে এই যে ল্যাপটপ বলো, মাউস বলো, ডোর হ্যান্ডেল বলো, কোনো একটা টাওয়েল বলো, কোনো একটা চেয়ার বলো, চেয়ারের হ্যান্ডেল বলো, এরকম যত জড় বস্তু আছে যেটা কোনো পেশেন্টের সিক্রেশন বা হাতের জীবাণু দ্বারা কন্টামিনেটেড হয়, সেখান থেকে আবার আরেকজনের ছড়ানোর সম্ভাবনা আছে, সেটাই হচ্ছে ফোমাইট। ক্লিয়ার মানে হয়েছে স্যার এখন? জি স্যার, ফুড আর ওয়াটার বাদে যা আছে তাই। হ্যাঁ, যেমন মোবাইল ফোন। হ্যাঁ, আমার মোবাইল ফোনে আমি হাত দিচ্ছি, বারবার এখানে সেখানে করছি, আমার মোবাইল আমি আরেকজনকে দিলাম, তাহলে এটার মধ্যে যদি করোনা ভাইরাসের জীবাণু থাকে তাহলে তার লাগবে। এখানে মোবাইলটা হচ্ছে একটা ফোমাইট। স্যার তাহলে তো স্যার কোভিড-19 ফোমাইটের মাধ্যমে ছড়াতে পারে তাই না? জি জি। কোভিড-19 ফোমাইটের মাধ্যমে হ্যাঁ ছড়াতে হ্যাঁ, পারে। ফোমাটের মাধ্যমে ছড়াইতে পারে, আনক্লিন হ্যান্ডস ফিঙ্গার বা ফোমাটের মাধ্যমে ছড়াইতে পারে। আর কোনো প্রশ্ন বা কোনো ক্লারিফিকেশন লাগলে জিজ্ঞেস করো, যে কোনো প্রশ্ন। ঠিক আছে, তোমাদের পড়াশোনায় যেগুলো ক্লাস নেওয়া হয় নিজেরা পড়ে ফেলো, না হলে পরে একবারে সব চাপ পড়বে। তাহলে আজকে এখানেই শেষ করছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার। ওই যে ড্রপলেট ইনফেকশনে 10 মাইক্রোমিলিমিটার আর 5 মাইক্রোমিলিমিটারের মাঝামাঝি যে সংখ্যার ড্রপলেট থাকবে, ওইগুলা কোন দিক দিয়ে ইনফেক্টেড করবে? এটা তো আর এক্সাক্ট ডিমার্কেশন পয়েন্ট নেই, মোটামুটি হচ্ছে যেগুলো 10 মিলিমিটার বা 10 মাইক্রন বা তার বেশি সাইজের, সেগুলো নোজে আটকা পড়ে যায়। আর যদি 5 মাইক্রন বা তার থেকে কম হয়, সেটা এলভিওলাইতে চলে যায়। এখন তুমি যেটা বলতেছো, তাহলে 5 থেকে 10 এটা কি হবে? এটার কিছুটা এলভিওলাইতে যাবে, কিছুটা নোজে আটকা পড়বে, এরকম আর কি। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।